কিভাবে শুরু করা যায়, মানে এক হইতে পারে যে আমরা প্রত্যেকজন যারা দেখছেন মনের মানুষ ছবি তারা প্রত্যেকে 2 মিনিট করে বললেন, তারপরে যার যা নোট করা দরকার করলেন, তারপরে কেউ একজন আলোচনা শুরু করলেন, তারপরে আগাইতে থাকি। মানে গোল টেবিলের মতো না করে আমরা এইভাবে করতে পারি কিনা? কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার অর্গানাইজার হিসেবে আপনার কোনো বক্তব্য শুনে না। হ্যাঁ, সেটা আপনি কেন এটা করতে চাইছেন? ও আচ্ছা, মনের মানুষ যেটা হলো যে মনের মানুষ খুবই জনপ্রিয় হয়েছে সিনেমাটা। আমি দেখলাম যে ওই দিন ইয়েতে আমরা যাইতেছিলাম একটা অনুষ্ঠানে, তো সিএনজি থেকে নামছি আমি আর রেজাল্ট করি, আমার সঙ্গে উনি আর্টসে কাজ করেন। তো নামার পরে আমরা ডাকলেন ওই সিএনজিওয়ালা যে ভাই একটু শোনেন। কি ব্যাপার? বলে যে উনারে মনের মানুষের লোকটার মতো ডাকতেছে। কি কোন লোক? বলে নামটা মনে নাই। আমি কি লালন? বলে যে হ্যাঁ লালন লালন। তো এই যে জিনিসটা মানে সবার কাছে জিনিসটা পৌঁছেছে মনের মানুষ ছবিটা, এটা গুরুত্ব। এখন একই সঙ্গে মনের মানুষ নিয়ে ফেসবুকে দেখলাম কিছু আলোচনা এবং আমাদের বন্ধু বান্ধবদের কাছেও শুনলাম এটার ব্যাপারে অনেকগুলি আপত্তির কথা। তো ফলে এই দুইটা জিনিসে একসঙ্গে বোঝার জন্য আমরা এই আয়োজনটা করছি, যে মনের মানুষের মধ্যে যে লালনকে যেভাবে উপস্থাপন করছেন তাতে দোষ গুণ কি আছে না আছে সেই আর কি। তাহলে আমরা একটা কুইক কমেন্ট প্রত্যেকবার করে যাক, তারপর সাবস্টেন্টিভ কমেন্টে পরে আসবেন, এরকম চাচ্ছে না? হ্যাঁ, মানে যে সিনেমাটা দেখে যেটা মনে হয়েছে নিজেদের মতো করে 1 মিনিট 2 মিনিট যদি সবাই বলেন। হামিদুল যেহেতু শুরুতে আছেন, মানে ওইখান থেকে ধরছেন, আপনি শুরুতে না আসলে তো আমারই শুরুতে ধরতে হয়, সেটা ঠিক হবে না। তাহলে আপনি শুরু করেন, তারপরে এভাবে করুন। সেটা হলো যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি এখানে আমন্ত্রিত হয়েছি এই মনের মানুষের দুটো অ্যাসপেক্ট আছে, একটা হলো চলচ্চিত্র অ্যাসপেক্ট আর একটা হলো বাউল দর্শন অ্যাসপেক্ট। আমি চলচ্চিত্র অ্যাসপেক্ট ওই সেক্টর থেকে মনে হয় আমন্ত্রিত। আমি বাউল দর্শন বিষয়ে আগ্রহী, কিন্তু আমার দখল। তো আমি দু একটা কথা বলেই আমি রক্ষা পেতে চাই। যে একটা হলো যে ছবিটা শুরু হয়েছে, মানে ছবিটা ন্যারেটিভ দাঁড়িয়ে আছে হলো লালনের সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কনভারসেশনের উপর। মানে এটা খুব বেশি সময় দেখা না গেলেও এটা কিন্তু কাঠামো একটা ছবিতে ন্যারেটিভ থাকে, ন্যারেটিভ স্ট্রাকচার। তো এই জায়গায় আমার মনে হয়েছে যে এটা, আমি জানি না মনের মানুষ উপন্যাস আমার পড়া নাই, সেখানেও এরকম আছে কিনা। এটা মনে হয়েছে যে মানে যাদের জন্য এই ছবিটা বা গ্রন্থটা লিখিত বা ছবিটা নির্মিত, সেই টার্গেট অডিয়েন্সকে এই ন্যারেটিভ স্ট্রাকচারের মাধ্যমেই প্রথমত পরিচালক পৌঁছাতে চেয়েছেন। কারণ এটা লালন বা লালনের জীবনের নির্ভর ছবি, কিন্তু এটা ঠিক মানে ভেতর থেকে আসছে না, এটা জ্যোতিরিন্দ্রনাথের উপস্থিতি দিয়েই আসলে এটা মিডল ক্লাস বা সেই সময় ফিউডাল এই যে এলিট ক্লাসের কাছে পৌঁছা হলো এইভাবে। এটা একটা অ্যাসপেক্ট আমার মনে হচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি রিয়াকশন যে জায়গায় এসছে সেখানে হলো যৌনতা ও লালন, এরকম একটা এরিয়ায়। তো সেই এরিয়ায় আমি বিশেষ কিছু কমেন্ট এই মুহূর্তে করতে চাচ্ছি না, আমি আরও সবারটা শোনার পরে বলতে চাচ্ছি। এমনিতে ছবিটা গৌতম ঘোষের 8-5টা ছবির তুলনায় আমি সবগুলো দেখিনি, আমার মনে হচ্ছে ওয়েল মেড। তবে গৌতম ঘোষের ছবিতে যে গরিবী দারিদ্র্যপনা থাকে, এই ছবিতে সেটা আছে, কিন্তু তারপরেও একটা গ্লস দিয়ে মোড়ানো আছে, যার ফলে অন্তর্জলি যাত্রার যে গরিবী সেখানে এখানে নাই। যদিও প্রেক্ষাপট প্রায় একই রকম, মানে একই রকম ফিনান্সিয়াল স্ট্যাটাস, ব্যাকগ্রাউন্ড, কিংবা ওই যে আমাদের পদ্মা নদীর মাঝির যে গরিবী সেটা এখানে থাকার কথা ছিল কিন্তু নাই। মানে আমি পোশাক আশাকের কথা বলছি, গরিবী মানে এক ধরনের যে আর্থিক অবস্থা, সেটা লালনের পোশাকের মধ্যে যদি আমি সিম্বলাইজ করি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এইটুকুই আমরা শুরুতে। এবার আপনি সাবরিনা, আপনার নামটা বলে নিন একটু। সাবরিনা সুলতানা চৌধুরী। ফাহিম ভাই যেটা বলছিলেন যে দুটো অ্যাসপেক্ট থেকে, আমি দুটো অ্যাসপেক্ট থেকে একেবারেই দেখছি। আমরা যেহেতু একেবারে মনের মানুষ ছবিটা নিয়ে কথা বলতে বসেছি, আমার মনে হয় ফিল্মের অ্যাসপেক্ট থেকে আমাদেরকে দেখতে হবে। আর সেইখান থেকে যদি বলি যে হ্যাঁ,
ছবিটা নির্মাণগত দিক থেকে ভালো, কিন্তু যদি লালনকে বোঝার জন্য আমরা যদি সেই বাউল তত্ত্ব বা দেহতত্ত্ব বা সেই দিকটাতে যাই, সেটা একেবারে লালনকে বোঝার জন্য মনের মানুষ না। আচ্ছা, আমি শুধু আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এর সাথে, যে আরেকটু কিছু বোধহয় আলোচনার সুযোগ ছবিটা আমাদেরকে দিবে, সেটা হচ্ছে যে রিলিজিয়াস যে টলারেন্সের যে বিষয়গুলি, এবং আমি বিইং এ ওমেন একটা কথা বলতে চাই যে একজন নারীর যে সেক্সুয়াল ফ্রিডমের যে জায়গাটা, আমার মনে হচ্ছে খানিকটা সেই দিকটাতে ইঙ্গিত আছে মনের মানুষের। আমার নাম মানুষ চৌধুরী, আমি জাহাঙ্গীরনগরে মাস্টারি করি। আমার কাছে আমি একটা মানে জায়গা দাঁড় করেছি যে জিনিসটাকে কীভাবে দেখা যায়, সেটা সুবিধাও দিতে পারে। আমার জন্য একটা সাংস্কৃতিক প্রোডাক্ট মাত্র, এবং গৌতম ঘোষের প্রায় সব ছবি দেখা সত্ত্বেও আমার কাছে গৌতম ঘোষের আবরণের গৌতম ঘোষ খুব ইরিটেটিং ছিল, সকল কারণে, নানান কারণে। এই ছবি যেহেতু ছবির ক্ষেত্রে বা অন্যান্য কালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে একটা স্পেশালি আলাপ জগৎ হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট বনাম সিরিয়াসনেস, যদিও আমার সিরিয়াসনেসের প্রতি আর বিশেষ কোনো ইয়ে নাই, লয়ালটি নাই, কিন্তু বরং এন্টারটেনমেন্ট বলতে যে কনসেপ্টটা বলা হয় সেটার প্রতি, সেটা চিন্তা করলে ছবিটা এন্টারটেইনিং। আমার প্রথম রিয়াকশন হচ্ছে এটা ছবিটাতে যথেষ্ট চিত্ত আমোদিত হয়। তো এটা হচ্ছে প্রথম প্রতিক্রিয়া। গৌতম ঘোষ এই ধরনের চিত্ত আমোদনমূলক ছবি বানাতে পারেন যদি তিনি আবরণের চেষ্টা করেছেন, কিন্তু আমার দর্শক হিসেবে মনে হচ্ছে প্যাথেটিক। তো সেই অর্থে বলতে গেলে উনি যে একটু চিত্ত আমোদনমূলক বিনোদনমূলক একটা ছবি বানাতে পারেন, সেটা ভালো লেগেছে। আর দুই হলো যে আমি এমনিতেই এটা আরো বোধহয় বড় আলোচনার সময় আসতে হবে, যে মাধ্যম বদলে যদি দার্শনিক সূত্র খুঁজতে যাওয়া হয়, এটা আমি খুব পক্ষপাতী লোক না, মানে এর দিক থেকে ধরুন এটা আপনার কথা বোঝা গেল না আরেকবার, মানে ধরুন কথার কথা লালনকে খুঁজবার জন্য মনের মানুষে যেতে হবে, এটা আমার জন্য মানে জরুরি রাস্তা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই পয়েন্টটাতে পরে হয়তো আবার ঘুরে আসবো, লালনকে খোঁজার জন্য মনের মানুষে যাওয়ার দরকার আছে কিনা। আচ্ছা জহির, নাম বলে নিন। আমার নাম মুস্তাহিন জহির, পাখি চিন্তা কাজ করি। তো জোর বলেন। আচ্ছা, আর জোরে বলতে হবে? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ছবিটাতে যেভাবে উপস্থাপন করা হয়েছে লালনকে, সেই দিক থেকে বলি, পুরো ছবিটা দেখে আমার কাছে মনে হয়েছে যে একটা গুপ্ত জীবনকে প্রকাশ্য করার জন্য লালনকে উন্মোচন করা হচ্ছে, যে লালনের যে জীবনটা গুপ্ত ছিল, অপ্রকাশ্য ছিল, লালন নিজে এখন সেটা ঠাকুর বাড়িতে বসে ঠাকুরের কাছে সেটা প্রকাশ করছেন। পুরো গল্পটা এইভাবে এগিয়েছে, যেগুলো ইতিহাসে জানা যায় না, যেগুলো লালনের শিষ্য পরম্পরায় জানা যায়নি, যেগুলো নিয়ে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কেউ কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে আসেননি। আশাটা সঙ্গত কিনা লালনের জীবন দর্শন সেসব দিক থেকে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটাতে দেখানো হয়েছে। কিন্তু ফরম্যাটটা এমন যে দেখলে প্রথমত মনে হবে যে ছবির প্রথম দৃশ্যে লালনের একটা স্মৃতির উদ্রেক ঘটানোর মতো একটা দৃশ্য আছে, যে একটি সন্ধান আনছে, ভেলাতে করে ভাসিয়ে দেওয়া লালন যাচ্ছে, তারপরে বোটে চলে যায়, মনে হবে স্মৃতিচারণ। আসলে স্মৃতিচারণ না, এটা এক ধরনের লালনের মুখ দিয়ে স্বীকারোক্তি আদায় করে নেওয়া পুরো ন্যারেটিভটা সাজানো হয়েছে। এবং সেই ন্যারেটিভের মধ্যে প্রধানত যেটা ডমিনেট করেছে সেটা হলো গুপ্ত জীবনকে প্রকাশ্য করার একটা চেষ্টা। এবং এই গুপ্ত কথাটা আমি একটু বৃহদর্থী বলছি, সেটা হলো লালন সম্পর্কে যে বিষয়গুলো মধ্যবিত্তের মধ্যে মনে হয় গুপ্ত গুপ্ত ভাব আছে, যেগুলো তারা জানতে চেষ্টা করে কিন্তু বুঝতে পারে না। এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বারবার সে আক্ষেপ করছে, আমি মনে হয় বুঝতে পারলাম, আবার তো আপনাকে পারলাম না। এই যে চেষ্টা এবং তদ্বির, ঠিক আছে, এগুলো নিয়েই ছবিটা। এটা হলো প্রাথমিক অবজারভেশন। সেখান থেকে পরে আর ডিটেল আমার এই কথাটা আমি বলতে পারবো। আমি মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াই। ছবিটি দেখার পর আমার প্রধান যে প্রশ্নটা আমার মধ্যে আমি নিজে বিবেচনার জন্য ঠিক করেছি, সেটা হলো যে উপন্যাস থেকে যখন স্ক্রিপ্টটা তৈরি হয়েছে তখন আমার মনে হয়েছে যে কিছু উন্নতি, কিছু উন্নতি হয়েছে। ওটা ঠিকই যে ওই পিছন দিক থেকে সামনের দিকে আসাতে স্ট্রাকচার ভালো হয়েছে। আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ওই বোটে এই পুরো কাহিনীটি বলার সময় এর অন্য ক্রিটিক চলতে পারে, যে ঠাকুর বাড়ির ওখানে গেছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার মনে হয় কাজটা যে মধ্যবিত্ত একজন মেকার এবং তার অডিয়েন্সের দিক থেকে খুব খারাপ হয়েছে আমার এরকম মনে হয়নি। আমার বরং মনে হয়েছে যেভাবে লালনকে শেষ জীবনের পোর্ট্রেটটা উপস্থাপন করা হয়েছে, আমার বারবার মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথের শেষ জীবনের
ছবি থেকে এই এটা নিয়েছে। উপস্থাপনের ভঙ্গিটাও আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে, পুরো সিনেমার মধ্যে সেটা আছে। এবং ওই যে যতীন্দ্রনাথ বলছে যে বারবার যে বুঝলাম না আপনার কথা, বুঝতে পারলাম না, এটা আমার মনে হচ্ছে যে পরিচালক খুব লালনকে শ্রদ্ধা জানাতে গিয়ে এই এক্সপ্রেশনটা দিয়েছে। ইন স্পাইট অফ অল দিস, লালনের উপস্থাপনা হয়েছে খুবই জঘন্য। আমার কাছে প্রধান প্রশ্নটা হলো এটা যে একটা লোক শ্রদ্ধার সঙ্গেই চেষ্টা করছে অথচ সে পাচ্ছে না কেন, এটাই আমার কাছে প্রধান প্রশ্নটা হচ্ছে। আমার মনে হচ্ছে মোটামুটি তার দিক থেকে শ্রদ্ধাটা ছিল। আচ্ছা, এটা নিয়ে তাহলে আমরা যখন ঘুরে আসবো আপনি হয়তো বলতে চেষ্টা করতে পারেন যে মানে কেন পারে না, মানে আপনার তো জিজ্ঞাসা, উত্তরটাও আপনি দেওয়ার আমরা আশা করবো। হয়তো উত্তর পাবো এখানে, আমি যা ভেবেছি তা কিছু কিছু বলবো। আপনি আমি গৌতম দাস, পেশাগতভাবে সাংস্কৃতিক জগতে আপনার জানি পরিচয় অনেক কিছু নাই। আমি বাইরে চাকরি করি বিদেশে, কালকে এসছি। আচ্ছা আচ্ছা, আমি গৌতম দাস, বিদেশে চাকরি করি, সংস্কৃতি জগতের কেউ নেই। লালন নিয়ে সিনেমাটা পছন্দ। সিনেমাটার আগে আমি একটু বলতে চাই বইটা সম্পর্কে, মনের মানুষ উপন্যাসটা সম্পর্কে। উপন্যাসটা লেখার সময় উপন্যাসের শেষে লেখকের বক্তব্য বলে একটা এক পাতা, মানে দেশ পত্রিকার পাতা হিসেবে ধরলে এক পাতার একটা বক্তব্য আছে। আমার সাথে মনে হয় উপন্যাসটার চেয়েও এই বইয়ের এই পাতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুনীল কেন বইটা উপন্যাসের লেখার তাকে বা লালন সম্পর্কে তার ধারণাটা কি, সেই সব বিষয়গুলো জানা যায় ওই থেকে। মানে পুরো মনে মানুষ পড়ে তার সমালোচনা বা পছন্দ যা কিছু বুঝবো আমরা, বুঝার আগে এটা যদি পড়ে না হলে তাহলে অনেক বেশি স্পষ্ট করে পড়ে। ও প্রথম বাক্যটা হলো এরকম যে এটা এই লেখাটা এটা ঐতিহাসিক তথ্যভিত্তিক কোনো জীবন কাহিনী না, কিন্তু এটাকে সে আবার একটা উপন্যাস করে হাজির করছে। আমার কাছে পড়ে মনে হচ্ছে যে সুনীল যেরকম ভাবে সেই সময় লিখছে, যেন লালনকে নিয়ে ওটা সেই সময় লিখতে গেছে। অনেক সাহিত্যিকেরই জীবনের স্বপ্ন থাকে যে আমি সেই সময় জাতীয় কিছু কাজ করি। তো সুনীলের ক্ষেত্রে আমরা দেখছি যে দুই বাসে একই কাজ, মানে তার সার্টিফিকেট ডাবল হবে। যাই হোক, এটা সমস্যাটা হলো পরে সুনীল নিজেই বলছে যে লালন সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়, খুবই দুঃসাধ্য দুর্লভ এটা, কিন্তু এটা সে আবার লিখতে হচ্ছে, সাবধান করে দিচ্ছে এটা ইতিহাসে লিখতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আগে সেই সময় ধরিয়া যে একটা হিস্টোরিক্যাল ন্যারেটিভ এদিকে সে উপন্যাস আকারে এর ভিতরে কাহিনী ঢুকিয়ে এবং উপন্যাস শেষ সম্ভব সহজ কম্পেয়ার টু লালন। লালন কিন্তু লিখতে গেলে বিপদ হবে, যেটা বিপদ হয়েছে সেটা হলো ইজ এ ফিলোসফি। এখন একটা মানুষের জীবনে যদি আমরা লিখতে চাই যার ফ্যাক্টস, ডে টু ডে ফ্যাক্টসগুলো সম্পর্কে ফ্যাক্টস পাওয়া যায়, তার সম্পর্কে যদি আমি লিখতে চাই, তাহলে এখন অ্যাভেলেবল ফ্যাক্টস একটাই আমার হাতে আছে। অ্যাভেলেবল ফ্যাক্টস একটাই হাতে আছে যে অ্যাটলিস্ট তার গানগুলো আছে, তার কর্মগুলো আছে। একটা মানুষকে বোঝার জন্য কি তার কর্ম ইম্পর্টেন্ট না তার কেমন কি ছিল জীবনী বলতে যেটা বোঝায় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই থেকে অনেক বেশি সভাপতি হবে তার কর্মগুলো নিয়ে সম্পর্কে বলতে পারা যেত, জানা যেত, সেটাকে এবার সেটাকে মাথায় রেখে একটা তার কর্ম যেত। কিন্তু সবসময় এই সংখ্যাটা হচ্ছে যেখানেই আমি যত জায়গায় যা কিছু লেখা দেখেছি সবাই এই পার্টটা এড়িয়ে গিয়ে সবাই ঝুঁকে পড়ছে তার জীবনীগুলো, একটা মানুষের কর্মকে ব্যাখ্যা করে তার সম্পর্কে জানা বা জানানো, সেটার চেয়ে তার জীবনী লেখার দিকে সবাই যোগ করেছে। তো এখানে সেই ব্যর্থটা মানে সে শূন্য সেদিকে গেছে। মানে ইয়েটা কি গৌতম ঘোষের ব্যাপারটা যদি আসলে হ্যাঁ,
এখন এটা গেল সুনীলের পার্টটা বললাম, গৌতম দাসের পার্টে দেখা যাচ্ছে যে এটা আরেক স্টেপ অগ্রগতি, এই টাইপের কিছু করেছে। মানে এবার সে স্ক্রিপ্টটাকে আরেক ধাপ কাল্পনিক জায়গায় নিয়ে গেছে। সুনীল যেখানে বলছে আমি আমার গল্পটা বলার জন্য যেহেতু ফ্যাক্স পাওয়ার জন্য আমি বহু জায়গায় এর বহু ক্যারেক্টারকে ঢুকিয়েছি, সুনীল নিজেই বলতেছে। এখানে দেখা গেছে ক্যারেক্টার তো ঢুকানো দূরের কথা, পুরো স্টোরিটাই আরেক ধাপ আরেকটা মনে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন জাকির ভাই আপনি বলেন। মানে আমরা এখানে জানতে চাচ্ছি হচ্ছে প্রথম একটা জিনিস, ছবিটা দেখে আপনার কি মনে হয়েছে সেটা নিয়ে অল্প কথা বলবেন, সবাই করার পরে আবার আমরা ডিটেইল আলোচনায় যাব বা কোনো কারোর সঙ্গে যদি কোনো আলোচনায় আগানো যায়। ছবি দেখছেন তো আপনি? ছবি দেখেছি, আমি বইটা পড়িনি, ছবিটা দেখেছি। মানে আমি মূলত এসেছি যে সবার কাছ থেকে শুনবার জন্য, আমার বলার কি বলে বলার চেয়ে শোনার আগ্রহটা বেশি। তো সংক্ষেপে যদি বলি যে মানে নিশ্চয়ই ছবির যেটা উনি বলছিলেন যে ছবির বা উপন্যাসের কন্টেন্ট এবং কিভাবে বোথ ফিল্ম এবং বই দুটোই বা উপন্যাস দুটি খুব বেশি কাল্পনিক ইত্যাদি। তো আমরা এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আরো আলোচনা করবো। তো আমি এই টেক্সচুয়াল আসপেক্টের বাইরে একটু যেটা বলতে চাই সেটা হলো যে আমার কাছে মানে আমাদের বাংলাদেশের আর্ট সিনেমার কনটেক্সটটা যদি আমরা দেখি এবং সাম্প্রতিক যে পরিস্থিতিটা যদি আমরা দেখি আর কি, যে আমাদের স্থানীয় যারা আর্ট সিনেমা তৈরি করছেন, খুব বেশি করছেন না, 5-7 জন 10 জন হয়তো হবে নাকি, তো তারা বলে থাকেন যে তারা লড়াই করছেন বিভিন্নভাবে, তারা একটা সংগ্রামে লিপ্ত আছেন। তো সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা বা বিতর্ক হতে পারে, কিন্তু মানে মোদ্দা কথাটা হলো যে তারা এক ধরনের ছবি করেন, বিভিন্ন কষ্ট করে বিভিন্ন সূত্র থেকে তারা টাকা পয়সা সংগ্রহ করেন, এবং অ্যাট দ্য এন্ড যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ছবি আইদার সিনেমা হলে দেখানোই হয় না, অথবা দেখানো হলেও খুব কম দর্শক পান। খুব সাম্প্রতিক সময় যেটা আজকে সকালে আমি তারেক মাসুদের কাছ থেকে একটা এসএমএস পেয়েছি কুষ্টিয়া থেকে, যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কত 1200 সিটের অডিটোরিয়ামে পূর্ণ প্রেক্ষাগৃহে তার রানওয়ে ছবিটা দেখানো হচ্ছে। তো এতে তিনি খুব খুশি যে দেখানো হচ্ছে। অন্যদিকে কয়েক সপ্তাহ আগে আমাদের বন্ধু আবু সাইদ একটা ছবি করেছেন, সেটি হচ্ছে অপেক্ষা বলে। তো সেটি বলাকা এবং মূলত বলাকা এবং রাজশাহীতে একটা সিনেমা হলে মুক্তি দেওয়া হয়, এবং তাতে দর্শক বলতে গেলে আসেই। আমি এবং আমার বন্ধু উপস্থিত থাকাতে এবং আমরা শিক্ষক হওয়াতে আমরা যে একটা সমস্যায় পড়েছি সেটা হলো সাইদ ভাই বারবার আমাদেরকে বলেন যে আমরা কেন আমাদের স্টুডেন্টদেরকে পাঠাই না, অ্যাসাইনমেন্ট দিয়ে কেন আমরা পাঠাই না ছবিটা দেখার জন্য। তো যদিও মানে আপনারা জানেন যেমন আমরা স্টুডেন্টকে বিভিন্ন কিছু করতে বলতে পারি, কিন্তু ঠিক তাকে ছবি দেখতে বলা যেটা চাই না তাকে সেটা বাধ্য করাটা খুব পসিবল না। তো যাই হোক, আমি যেটা বলছি যে এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমরা এই কনটেক্সটে যদি মনের মানুষকে একটু দেখার চেষ্টা করি, এটা আমার সবার কাছে আমার প্রস্তাবনা আর কি। সেটা হচ্ছে যে গৌতম ঘোষ আমরা জানি যে একজন সুখ্যাতি সম্পন্ন আর্ট সিনেমা নির্মাতা পশ্চিমবঙ্গের, তবে গত কয়েক বছর আমি তার তেমন কোনো কাজ দেখিনি, মানে মনের মানুষ ছাড়া আমি ঠিক সচেতন না যে তিনি আর কাজ করেছেন কিনা গত কয়েক বছরের মধ্যে। তার প্রথম দিককার কিছু কাজ আমরা দেখেছি এবং যেগুলো বলতে হবে যেগুলোতে মনে হয়েছে তার নিজের ছবির বিষয়ে তার যে নিজের মনের সংযোগটা বেশি ছিল তার প্রথম দিককার ছবিতে। আমি সর্বশেষ যতটুকু মনে পড়ে তার আরেকটি ছবি যেটি ঠিক একই ধরনের আমাদের হাবিব খান সাহেবের প্রণোদনায় নির্মিত 1992 বা 94 সালে, যেটি হচ্ছে পদ্মা নদীর মাঝে, সেটি আমি দেখেছি। তো আমার প্রস্তাবনাটা হচ্ছে এরকম যে এই যে এক ধরনের আপনার কি বলে এপার বাংলা ওপার বাংলার যৌথ উদ্যোগে নির্মিত আর্ট সিনেমা, এটার সাথে আমাদের স্থানীয় যারা আর্ট সিনেমা নির্মাতা এদের পারস্পরিক তুলনা বা সম্পর্কটা কেমন সেটা আমরা একটু বোঝা দেখে যেতে পারি কিনা। মানে পশ্চিমবঙ্গের আর্ট ছবি এবং আমাদের আর্ট ছবির তুলনা না না সরাসরি তা বলছি না, আমি বলছি যে পশ্চিমবঙ্গের আর্ট ছবি নির্মাতাকে আমন্ত্রণ করে নিয়ে এসে আমাদের এখানে যে ছবি নির্মাণ করার একটা চেষ্টা,
কারণটা কি? এর কারণটা বা মানে নান্দনিক লার্জার কনটেক্সটটা কি, এবং যেখানে আমাদের নির্মাতারাও বিভিন্ন রকমের চেষ্টা করছেন। আমি এখানে কম বেশি একটু সফল বা অল্প একটু প্রাসঙ্গিক সেটা হলো যে আমি আমাদের আর্ট সিনেমা নির্মাতাদের মধ্যে একজন ডাকসাই টাইপের প্রথম স্যার হলেন তারিক মাসুদ। তিনিও হাবিব খানের ডিস্ট্রিবিউশন পাবেন কিনা নরসুন্দর নিয়ে এটা নিয়ে এক ধরনের টেনশনে থাকেন, অ্যাপ্রোচ করেন এবং নিশ্চিত হন না যে উনি আদৌ দয়া করবেন কিনা। এই কনটেক্সটে আমি বলতে চাচ্ছি যে গৌতম ঘোষকে তিনি দুবার আমন্ত্রণ জানিয়েছেন এখানে ছবিতে, এবং ওখানে যে ছবি নির্মিত হচ্ছে সেখানেও আমরা হয়তো অনেক ইনভেস্টমেন্ট আমরা জানিও না। হাবিব খান পশ্চিমবঙ্গের ডিরেক্টরদের খুব খুব পছন্দ করেন আর কি ইনভেস্ট করার ক্ষেত্রে। আচ্ছা, এটার মধ্যে থেকে আমরা প্রাথমিক তো ঘুরে আসবো আর কি। আপনি বলেন, নাম বলে নিন। আমি রেজাল্ট করি ভাবছিলাম ভাবনা আমার আমি যখন দেখলাম আমি একটা প্রস্তাব পেলাম যে খারাপ সামন্তের তুলনায় ভালো সামন্ত কেমন হতে পারে। মানে দেবেন্দ্রনাথ খারাপ, তিনি ব্রাহ্ম হবার পরে খোঁজখবর রাখেন না প্রজাদের, তার বিপরীতে একজন ভালো সামন্ত হিসেবে কি কি করা যায় সেটা দেবেন্দ্রের ছেলে লালনের কাছ থেকে শুনছে, এবং লালনের যে হাজির করা, সেই হাজির করার ভিতরে আমি দেখলাম যে সে তার প্রজেক্ট কীভাবে ম্যানেজমেন্ট করে সেটা বলছে সিডি হিসেবে জ্যোতিরেন্দ্রকে, কিন্তু যেন বা শিখছে। যদিও পরবর্তীতে জ্যোতিরেন্দ্রের সেই ইয়েটা দেখিনি আমরা হিস্ট্রিক্যাল যে কীভাবে সে সেটা করছে। তো জ্যোতিরেন্দ্রের ছাড়াও রবীন্দ্রনাথের সাথেও তার দেখা হয়েছে, হয়তো এগুলোই বলছিলেন, সে কারণেই পরবর্তীতে কৃষি এবং অন্যান্য কতগুলো ক্ষেত্রে শিক্ষা রবীন্দ্রনাথের যে ভূমিকা কিভাবে নিয়ে আসছেন তিনি। তো সেই জিনিসগুলো হয়তো লালনের কাছ থেকে শেখা, এরকম একটা ইঙ্গিত এই ছবি থেকে পাওয়া যেতে পারে হয়তো। অন্য যে বিষয়টা যে লালন তাকে শেখাচ্ছেন যে কিভাবে ভালো হওয়া যায়, এবং এই যে শেখাচ্ছে যেহেতু হিস্ট্রিক্যালি ওই পর্বটা আমাদের অতীত, ফলে আমরা আসলে এই ভালো সামন্ত খারাপ সামন্তকে শেখাচ্ছে ভালো সামন্ত কিভাবে হওয়া যায়, এবং সেটা এই আধুনিক পুঁজিবাদী মানুষজন সেটা দেখে বিনোদিত হচ্ছে, এরকম একটা প্রস্তাব ওইখানে আছে। ফলে বিপরীতে আবার ওই সিনেমাটার মধ্য দিয়ে পুঁজিবাদী মানুষকে আসলে কোনো বক্তব্য নাই, মানে এক ধরনের বেযোগাযোগ আর কি, যে শুধুমাত্র আমরা শুধু দেখছি, আমাদের কাছে লালন কিংবা জ্যোতিরেন্দ্র কিংবা ওই সময় আসলে কোনো বক্তব্য নাই, বরং আমরা একটা হিস্ট্রিক্যাল পাস্টকে দেখছি, আমাদের পাস্ট যেটা, সে অর্থে পাস্টকে বোঝা জাতীয়তাবাদী কারণে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, সে কারণে হয়তো মানে ওটা আমাদের দেখতে হয় কিংবা দেখবো, সে কারণেই হয়তো মুভিটা মানে করা, আমি জানি না। অন্য একটা বিষয় সেটা হচ্ছে সিনেমায় যৌনতা নিয়ে যেই প্রস্তাব, এবং লালন এবং তার যৌনতা, এই দুটোকে যেভাবে পরস্পরের সাথে অ্যাকোমোডেট করা হচ্ছে, সেটা আমার কাছে বিভিন্ন অর্থে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই অর্থে যে কোনো এক কারণে দেখলাম আমরা যে লালন খুবই নিষ্কাম হবার চেষ্টা করছে। আমি ঠিক জানি না যে লালনকে নিষ্কাম হতে হবে, মানে নিষ্কাম মানে যৌনতা অর্থে যেই কাম, তো এরকম একটা যৌন উত্তীর্ণ মানুষ হতে হবে, এইটা লালন হবার জন্য হিস্ট্রিক্যালি প্রয়োজন কিনা আমি ঠিক জানি না। এবং মানে যৌনতার চর্চার অন্য যেই জায়গাগুলো, যেমন যখন আপনার ওই কমলির কাছে যায়, চঞ্চল চৌধুরীর নাম কি ছিল মুভিতে, কালুয়া, সে যখন যায় তখন অন্য একজন তার সাথে থাকেন, ফলে আপনার কালুয়াকে সে ফেরত পাঠায়। এই যে আপনার তৃতীয় একজনের উপস্থিতিতে যৌনকর্ম করা যাবে না, এই যে মূল্যবোধ হিসেবে এটা একদমই খুবই ভিক্টোরীয় দ্বৈত, এবং আমাদের এখানকার তুলনায় একদমই মধ্যবিত্তের যে যৌনতার প্র্যাকটিস, যেখানে আসলে তৃতীয় পক্ষ উপস্থিতি কিংবা দেখবার সম্ভাবনা আছে, টের পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে যৌনকর্ম করা যায় না, এই যে প্রস্তাব, সেটারই ইনসারশন আমি ওখানে একভাবে দেখলাম। আমি মানে জানি না যে লালন কিংবা বাউলদের ভেতরে যৌনতার চর্চা সত্যিকার অর্থে কেমন ছিল কিংবা আছে, হ্যাঁ, কিন্তু প্রজেক্ট হিসেবে যেহেতু মধ্যবিত্তের যে যৌনতার
আপনার চর্চার ধরন, সেই ধরনটা আমি ওখানে দেখছি। ফলে এটার দুটোর ভিতরে বেযোগাযোগ আছে এটা ভাবা মুশকিল হয় আমার জন্য। ফলে আমি এটা ওইভাবে দেখি। অন্য একটা পার্ট হচ্ছে যেই ধর্মীয় মূল্যবোধ লালনের মা দেখায়, সেটা এই লালনের মা একটা ছোট জাত হিসেবে তার জাত যাওয়ার চিন্তা অত প্রকট থাকবার কথা কিনা হিস্ট্রিক্যালি, সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। যে মানুষ যেটা বললেন যে আমরা এই চরিত্রগুলোকে বুঝবার জন্য মুভির কাছে যাবো কিনা, আমরা যাই বা না যাই, কিন্তু চরিত্রগুলোকে একভাবে যে পরিবেশন করে যে চরিত্রগুলো এমন ছিল। এখন এই ছোট জাতের একজন নারী তার ছেলেকে সে গ্রহণ করবে কি করবে না, সেটার জন্য জাত বিষয়ে তার যে চিন্তা, সেটা আসলে কতটা প্রকট হওয়া সম্ভব। মানে তার ইয়ে হিসেবে, জাত হিসেবে তার ব্রাহ্মণী হওয়া হয়তো অনেক বেশি সঙ্গত ছিল তার যে মানে জাত বিষয়ে তার যে চিন্তা। এরকম কতগুলো জায়গা যেটা আমার মনে হয়েছে যে এটা ইতিহাস নির্মাণের যেই ধরন, যে মধ্যবিত্তের যেই কিংবা আপনার উপরের শ্রেণীগুলোর যেই চিন্তা এবং চর্চা, তা আসলে তার নিচে পুরোটাই ব্যক্ত অবস্থায় থাকে। এই যে একটা পূর্বানুমান, সেই পূর্বানুমানেরই এক ধরনের প্রতিষ্ঠাকরণ আমি মুভিতে দেখতে পারি। এ পর্যন্ত এখন বললাম।